হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে চরম একটি সত্য ঘটনা শোনাতে যাচ্ছি, একটি জীবনের গল্প। প্রিয় বন্ধুরা, গ্রাম থেকে আসে একটি মেয়ে। কিছুই বুঝি না, জানি না শহরের কোনো নিয়মকানুন। আমার দুঃসম্পর্কের এক খালা আমাকে শহরে নিয়ে আসে, কারণ আমার পরিবারের অবস্থা অনেক খারাপ ছিল। তাই বলেছে আমাকে একটি বান্দা বাসায় রাখবে, সেখানে আমি খাওয়া দাওয়া পাবো, কি বছরে আমাকে পরার জন্য কাপড় চোপড় দেওয়া হবে, আর কিছু টাকা বেতন দেওয়া হবে। সে টাকায় আমার পরিবারে একটু সাহায্য হবে, কারণ আমার মা খুবই অসুস্থ ছিল, আমার বাবা বেঁচে ছিল না। আমরা ছোট ছোট 4টা ভাই বোন ছিলাম। আমার মার খুবই কষ্ট ছিল তাদেরকে নিয়ে চলা, যার কারণে ওই প্রতিবেশী খালা, উনি শহরে থাকতো, কাজ করতো, উনি সব কিছু জানে, এই জন্য আমাকে গ্রাম থেকে শহরে নিয়ে আসে। শহরে আনার পরে একটি বাসায় আমাকে রাখে। ওই বাসায় ছিল তারা 3 ভাই, হৃদয়, রায়হান, রবিন, 3 ভাই ছিল। আর ওই 3 ভাইয়ের মধ্যে মোটামুটি 2 জন ছিল বিবাহিত। কিন্তু বিবাহিত হলে কি হবে, শুধু বড়জনারই বউ ছিল, ছোটজনার বউ ছিল না, মানে মেজজনার বউ ছিল না। আর সবার ছোট যেটা, উনি বিয়ে করেন নাই, আর ওদের মা ছিল বুড়ি। কিন্তু ওদের বড় ভাবিটা মোটেও ভালো ছিল না, বড় ভাবি মোটেও ভালো ছিল না, ওদেরকে দেখতে পাতো না। তাই বড় ভাই আলাদা হয়ে যায়, বাকি থাকে 2 ভাই। তো মেজো ভাইটা স্ত্রী না থাকার কারণে মোটামুটি নেশা পানি করে বেড়াতো, কখনো বাড়ি আসতো না। এ নিয়ে তার মা সবসময় টেনশনে থাকতো। মা ছিল খুব বয়স্ক, ছিল না তাদের বাবা। মাই একাই সেই ছেলেদেরকে মানুষ করেছে। অবশ্য তাদের অনেক অর্থ আভিজাত্য ছিল। সে যাই হোক, ওই বাড়িতে এনে আমাকে কাজে লাগানোর পর আমার কাজ হচ্ছে, আমি রান্নাবান্নাতে সব কিছু কাটাকাটি বাটাবাটি সব কিছু রেডি করে দিব। কাপড় চোপড় ধোয়া বা ঘর মোছা এই দুইটার একটাও আমি করব না, শুধু ফার্নিচারগুলো মুছবো, তারপরে বিছনা ঝাড়াঝাড়ি করব। ওনারা চা চু খাবেন নাকি এই বিষয়গুলো দেখবো। এগুলা ছিল আমার কাজ, ওনাদের সেবা যত্ন করা, এগুলা ছিল আমার ডিউটি। কারণ বয়সে খুব একটা যে বড় ছিলাম আমি তাও না, আবার খুব যে একটা ছোট তাও না। তো যাক, আসলাম। এসে প্রথম কয়েকদিন তো বেশ কান্নাকাটি, মানে মন কিছুতেই বসছিল না, মার কথা মনে হচ্ছিল। তো যখন এই ঘটনাটা ঘটে তখন মোবাইলেরও মানে তেমন একটা জামানা ছিলেন না। তো মার কথা খুব মনে পড়ছিল। তবে ওই খালাটা প্রতিদিনই আসে, এই বাড়িতে 2 কাজ করে, ওই যে ঘর মোছার কাপড় ধোয়াটা। তো খালার সাথে আমি কথা বলি, মার কথা খুব মনে পড়তেছে, মা কেমন হলো, যদি একটু কথা বলার ব্যবস্থা করতে পারো। তো খালা কী করছে, ওখান থেকে ফোন নাম্বার জোগাড় করছে বাড়ির, করে ওই দোকানদার ছেলেরে ফোন দিয়ে আমাদের বাড়িতে পাঠাইছি। এই বাসায় এসে এই বাসার খালাম্মা ফোন করে দিছে, আমি যে বাসায় থাকি। খালাম্মা ফোন করে দিছে, দেওয়ার পর আমি মার সাথে কথা বললাম, খোঁজ খবর নিলাম। এইটা আমি শহরে আসার 4 দিনের মাথার ঘটনা। তো খোঁজ খবর নেওয়ার পর মোটামুটি একটু মানে ভাগ্যকে মেনে নিলাম। কান্নাকাটি করে কি করব, কাজের জন্য এসেছি, মাকে হেল্প করব বলে, মাকে সহায়তা করব বলে। এখন যদি আমি নিজেই কান্নায় ভেঙে পড়ি, তাহলে তো আমার মাকে আমি কোনোভাবেই সহায়তা করতে পারবো না। কাজে আমাকে শক্ত হতে হবে। যেহেতু আমি এরকম গরিব ঘরের একজন মেয়ে, সেহেতু আমাকে এসব কান্নাকাটি করা মানায় না। আমাকে শক্ত হাতে সংসারে কিছুটা হেল্পের হাল ধরতে হবে। এই ভেবে নিজেকে অনেক শক্ত করার চেষ্টা করলাম, কান্নাকাটি করলাম না। কিন্তু ওই বাসার সবাই কেমন ছিল, খালাম্মা খুবই ভালো মানুষ ছিলেন। উনি আমাকে খুব আদর করতো, নিজের মুখেরটা তুলে তুলে খাওয়াতো। এই দিকটা অনেক ভালো ছিল। কিন্তু এই যে এনার 2 ছেলে, এই 2 ছেলে এরা কি আসলেই মানে, আমি শুনেছি বড়লোকরা নাকি ম্যাক্সিমাম পার্সেন্ট অনেক ভালো হয়, কিন্তু এরা কি মানুষের মধ্যে পড়ে? তোমরা জানো না এরা কি করেছে আমার সঙ্গে। খালাম্মা মাঝে মধ্যে ওনার অসুস্থ মাকে দেখতে যেত। ওনার মার বয়স ছিল 121 বছর বয়সী মা। তো এই ছেলে দুটা কোনো কাজই করতো না, হ্যাঁ, শুধু বারান্দায় বসে বসে গিটার বাজাইতো, আর অন্য বিল্ডিংগুলোর দিকে চেয়ে চেয়ে থাকতো, কোন বিল্ডিংয়ে মেয়ে দেখা যায় এই সেই। মাঝে মধ্যে কয়েকদিন আমার চোখে পড়েছে। আমি আমার খালাকে ওই কথাটা বলেছি, ওই দুঃসম্পর্কের খালাকে, গ্রামের। তো বলতেছে, খালা আমাকে বলে যে, শোন, বড়লোক বাড়ির স্যামরারা এগুলো কী করে না করে, এসবে তোর মাথা ঘামানোর দরকার নাই।
তুই গরিব ঘরের মেয়ে, কাজ করতে এসেছিস, কাজ করবি, মাস শেষে পয়সা পাবি, বাড়ি পাঠাবি, তোর মায়ের সংসারটা চলবে, ওষুধ দাবাই খেতে পারবে, তোর বাকি বোনগুলো মানুষ হবে। তো আমি সেখানেই ফোকাস রাখি। রাখার পর মোটামুটি আমি আমার মতো করে কাজকাম করতে থাকি। তো খালা তো প্রায় চলে যেতেন ওনার মাকে দেখার জন্য। আসলে উনি যেত কেমন, দুপুরে গেছে সন্ধ্যায় চলে আসছে, এইরকম সময়গুলোতে যাইতো, বা সকালে গেছে সন্ধ্যায় চলে আসছে, এইরকম টাইমিংগুলোতে যাইতো, যায় যে থাকা টাকা এরকম হইতো না। তো ফাইনালি সেদিন শুক্রবার ছিল। তো উনি হচ্ছে ওনার মাকে দেখতে গেছে। বাসায় আমি একা একা, আর হচ্ছে যে ওনার নিঃস্বাক্ষর ভাইটা ছিল, ছোটটা ছিল না, ছোটটার মায়ের সঙ্গেই গেছে, মানে খালার সঙ্গেই গেছে ওনার ছোট ছেলেটা। তো আমি বাড়িতে একা একা, ও ছাড়াও গিটার বাজায় বসে বসে, গিটার বাজাইতেছে। তো আমাকে বলতেছে, ডাক দিতেছে, চামেলি শুনতো। আমি বললাম জি আইতাছি। বলতেছে এক গ্লাস পানি আন আমার জন্য। তো আমি ওনার হুকুম মতো ওনার জন্য এক গ্লাস পানি নিয়ে আমি বারান্দায় ব্যালকনিতে গেছি। যাওয়ার পরে উনি হচ্ছে ব্যালকনি থেকে উঠছে, মানে বসা ছিল, বসা অবস্থা থেকে উঠছে, উঠে পানিটা নিয়েছে, নিয়ে ওনার রুমের সঙ্গে তো ব্যালকনি, তো রুমে এসে খাটের উপরে বসলো, বসে উনি পানিটা খেলো। খাওয়ার পর বলতেছে মগটা টেবিলের উপরে রাখলাম। রাখার পরে আমার হাতটা ধরলো, ধইরা আমাকে একটা টান দিছে, টান দিয়ে বিছানার মধ্যে শোয়াইলো। শোয়ানোর পর আমার উপরে পাগলা কুকুরের মতো মনে করো লাফায় পড়লো। হ্যাঁ, যেভাবে মনে করো যে ওই চোষাচুষি চুমাচুমি, তারপরে পুকুরটারে মনে করো যে একবারে ছ্যাঁদড়ায় ব্যাদ্রায় নিজের মতো করে খেলছে, খাইছে, কি করছে। হ্যাঁ, মজা কাকে বলে সেটা তো বুঝি নাই। ও উল্টা আমাকে এত ব্যথা দিছে, আমি ভয়ে লজ্জায় কাতর হয়ে গেছি, কথাই আর বলতে পারতেছি না। তো অনেকটা সময় হয়ে গেছে এরকম করছে। করার পরে সেদিন গেল যায়, আমি পরের দিন খালা আসছে বিকালবেলায়, মানে ওই বাসার ম্যাডাম আসছে। আসার পরে আমি ওনাকে বলবো কি বলবো না এটা ভাবতেছি, আবার ওনার ছেলে বললে না জানি আমাকে আবার কি বলে। তো আমি চুপচাপ ছিলাম, কাউকে কিচ্ছু বলিনি। না বলে পরের দিন খালা কাজে আসলো। আসার পরে বললাম, খালা মেজো ভাই, মেজো সাহেব যিনি আছে উনি তো আমার সাথে অনেক খারাপ খারাপ আচরণ করছে জানো। আমাকে উনি হচ্ছে খাটের উপরে শোয়াইছে, প্যান্ট জামা খুলছে, খুলে ওনার কি একটা ছিল, ওইটা হচ্ছে যে আমি অনেক ব্যথা পাইছি, এই ধরনের আর কি বলতেছি। বলার পরে খালা বলতেছে, শোন, এইসব কথা বলিস না, ঠিক আছে, যা হবার হয়ে গেছে, তুই কি আবল তাবল বলিস না বলিস তুই নিজেও জানিস না, এইসব কথা বলা যাবে না, এরা অনেক বড় লোক, মুখে তালা দে। তো আচ্ছা, খালার কথায় আমি মুখে তালা দিলাম। তো সেদিন থেকে প্রায় ফাঁক পেলেই ওই মেজো সাহেব আমার সাথে এটাই করতো, কন্টিনিউ করতো। তো আমি কাউকে কিচ্ছু বলতে পারতাম না এই বিষয়ে। গেতে গেতে একদিন হচ্ছে ওনার মেজো ছেলে অনেক অসুস্থ হয়ে গেল, ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গেল ওনার মা সহ। সেদিন আবার ছোট ছেলেটা বাসায় বলতেছে, খাবার কি আছে রে? আমি বললাম, ছোট সাহেব ওই খাবার টেবিলে সবটাই আছে, যা যা রান্না হয়েছে সবাই খেয়েছে, শুধু আপনিই খান নাই। মেজো সাহেব অসুস্থ, তো বড় ওই খালামা ওনাকে নিয়ে একটু ডাক্তারের কাছে গেছে, চলে আসবে, আপনাকে বলছে খেয়ে নেওয়ার জন্য। বলতেছে আচ্ছা ঠিক আছে, দে খাবার দে। আমি বললাম এখানেই তো সব, নেন। পরে আমি আবার প্লেটটা উপর করা ছিল, উঠায়া ভাত ভুত আরও আগায়া টাগায়া দিলাম। তো ভাত খেলো, কিন্তু বারবার আমাকে বলতেছে এটা দে ওটা দে, এখানে দাঁড়ায় থাক, লড়িস না, এভাবে বলতেছে। বলার পরও ভাতটা খাইলো। ভাত তো তেমন খায়নি, সামান্য একটু ভাত খাইছে, মানে এটার মনের মধ্যে হয়ে বদমাইশি। তারপর হচ্ছে ভাত খাওয়া শেষ, আমাকে ডাক দিয়ে বলতেছে আমার শরীরটা অনেক ম্যাচম্যাচ করতেছে। ওদের ড্রয়িং রুমের সোফার উপরে বড় বড় গদি সোফা, ওচা ওচা। বলতেছে আমাকে একটু মেসেজ দে না রে, আমার খুব খারাপ লাগতেছে, একটু টিপে দে। তো আমি, মালিক হুকুম করছে আমি কি টিপে না দিয়ে পারি, তো টিপে দিতেছি। হুট করে মনে করো আমাকে টান দিয়েই সোফার উপরে ফালাইছে। ফালানোর পর তো ও একদম তো হায়নার মতো আমার উপরে ঝাঁপায়া পড়লো। হ্যাঁ, একদম পায়ের তলা থেকে মাথা পর্যন্ত কিস করতে আসে কচি কচি যে আমার পেয়ারাগুলো আছে এগুলো খাচ্ছে।
তারপরে পুকুরের মধ্যে ঢুইকা একেবারে খাইয়া টাইয়া সর্বনাশ। তারপরে মেশিন সেট করে দেবো, তো সেই স্টার্ট করলো আর বলতেছে খুব মজা, খুব মজা, খুব মজা, এরকম মজা প্রতিদিন আমাকে দিবি তুই। হ্যাঁ, আর আমি বোবার মতো হয়ে থাকলাম। অনেক ছোটাছুটির চেষ্টা করছিলাম কিন্তু আসলে পারিনি। পরে শুধু দু চোখের কোণা দিয়ে গলগলাইয়া পানি ঝরে যাইতেছে, কাউকে কিছু বলতে পারলাম না। পরের দিন খালাকে আমি আবার এই ঘটনা বললাম যে খালা তুমি তো আমার কথাই শুনতেছো না। ঠিক আছে, তো আমার প্রতিবেশী খালা আমার কথা না শোনায় আমি বাড়ির ম্যাডামকে এই বিষয়টা বলি যে এই ঘটনা আপনার ছেলের আমার সাথে এই করছে। তো বলতেছে বদমাইশ মেয়ে, দুশ্চরিত্রা মেয়ে, তুই কার নামে কি বলিস, আজকে এই বাড়ি থেকে তোকে বের করে দেব। পরে আমিও বলছি যে আপনার মতো মানুষের বাড়িতে থাকার কাজ করার রুচি আমার নাই, আমি থাকবো না আপনাদের এখানে, আমি মামলা করে দেবো আপনার নামে। যা পারবি করবি গিয়ে। লোভী সে আমাকে অনেক কথা বলে। পরে যে আমি বাড়িতে আসি, আইসে আমার মাকে এই সমস্ত ঘটনা খুলে বলি। মা তাৎক্ষণিক আমাকে নিয়ে শহরে যায়, যাওয়ার পরে থানায় মামলা করে দেয়। তারপরে ওদের চরম শাস্তি হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ, আসলে আমি ভেবেছিলাম একদিন হয়তো দুর্ঘটনা, এভাবে বেশ কয়েকটা দিন আমার জীবনটাই শেষ হয়ে গেছে, যার কারণে আমি আর চুপ থাকতে পারিনি। তো চুপ থাকলামই না, যদি প্রথম দিনে এই প্রতিবাদটা করতাম তাহলে কিন্তু পারতাম, কিন্তু আমি পারিনি আমার পরিবারের দিকে তাকিয়ে। এরকম দুর্বলতা নিশ্চয়ই সবার নেই, এই জন্য শেয়ার করলাম। আমার সাথে যা ঘটেছে, তোমরা সবাই অ্যালার্ট থেকো। বিশেষ করে মেয়ে যারা আছে, কুমারী মেয়ে, অন্যর বাড়িতে বাঁধা কাজে না দেওয়া, এটাই বেটার। দিলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটবে। এদিক থেকে সবাই সচেতন থেকো, এই জন্যই শেয়ার করা। সবাই ভালো থেকো।